2024 সালের মার্চ মাসে হঠাৎ নিখোঁজ হয়ে যায় নোমান ও তার মা। শুরু হয় তদন্ত। একটি বন্ধ হয়ে যাওয়া মোবাইল ফোনের সিগন্যাল তদন্তকারীদের নিয়ে যায় জয়াগ থেকে ঢাকার সবুজবাগে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর জন্য তাদের চোখের পানি পড়ছে এখানে। তদন্তের দায়িত্ব পান একজন নতুন কর্মকর্তা। শুরু হয় নতুন করে অনুসন্ধান, নতুন কৌশলে। ফোনের সূত্র ধরে এগোতে থাকে তদন্ত, আর মাসের পর মাস অপেক্ষার পর একটি কাঙ্ক্ষিত সংকেত মেলে। এই সংকেতে তদন্তকারীদের নিয়ে যায় এক শহর থেকে আরেক শহরে, এক হাত থেকে আরেক হাতে। ওয়ার্কশপ কর্মী, ফেরিওয়ালা, বাড়িওয়ালা প্রত্যেকের কাছেই লুকিয়েছিল পরবর্তী সূত্রের চাবিকাঠি। শেষ পর্যন্ত এই তদন্ত কাকে সামনে নিয়ে আসে? কমলা ও নোমান অপহরণের ঘটনায় দায়ের করা পিটিশন মামলার তদন্তের দায়িত্ব পান সিআইডির এসআই হুমায়ুন কবির। 2024 সালের 2রা জুন মামলার তদন্ত শুরু করেন তিনি। আমি 50-50 ধরে নিয়ে তদন্ত আরম্ভ করি। এমনও দেখা যায় তদন্তের ক্ষেত্রে যে এক পক্ষ আরেক পক্ষকে ফাঁসানোর জন্য অনেক সময় আত্মগোপনে থেকেও মামলা দায়ের করে। এটাও আমার মাথায় যেমন ছিল, আবার তাদেরকে পাওয়া যাচ্ছে না, তাদেরকে কীভাবে উদ্ধার করা যায়, যদি বেঁচে থাকে তাহলে উদ্ধার করতে হবে। বিজ্ঞ আদালতের আদেশ ছিল যে ভিকটিমদেরকে উদ্ধারপূর্বক প্রতিবেদন দাখিল করতে হবে। জয়াগে আবু আমিনের বাড়ি পরিদর্শন করেন হুমায়ুন কবির। এ সময় আসামিরা কমলাকে ঘিরে তাদের সন্দেহের কথা জানান। ডাইভার্ট করার চেষ্টা করতো সবসময় তদন্তকারী অফিসারকে যে তার মা হয়তো বা কারোর সাথে পরকীয় সম্পর্ক করে কোথাও চলে গেছে। নোমান অবশ্যই কোনোদিন ফেরত আসবে, কনফিডেন্স নিয়ে বলতো ফেরত আসবে। জিজ্ঞেস করার চেষ্টা করলে যে এত কনফিডেন্স কেন ফেরত আসবে, তারা বলতো যে নোমান তো এখানে সম্পত্তির অংশ পাবে, নোমান তো সম্পত্তির জন্য হলো একদিন আসবে, এখানে ফেরত আসবে আবার। এমনকি আসামিরা কমলা ও নোমানকে দ্রুত উদ্ধার করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে চাপও দেন। আসামিরা আমাকে সবসময় করতে যে স্যার যেভাবে বের করেন, বের না করলে তো স্যার আমরা বাঁচতে পারতেছি না। সিআইডির তদন্তকারী কর্মকর্তা মামলার বাদী ও বিবাদী দুপক্ষের কথাই শোনেন। দুই পক্ষের কথা শোনার পরে আমি একটা ধূম্রজালের মধ্যে ছিলাম। মানে আমি পুরোপুরি ধূম্রজাল। দুই পক্ষ মানে দুই ধরনের বক্তব্য। এবার তদন্তের মনোযোগ নির্দিষ্ট কিছু প্রমাণের দিকে। সিআইডি জানতে পারে কমলা খাতুন 2টি মোবাইল ফোন ব্যবহার করতেন। তদন্তকারীরা তথ্য প্রযুক্তির মাধ্যমে খোঁজ নিতে থাকেন ফোন দুটি আবার কখনো সচল হয় কিনা। আসামি পক্ষ বললো যে ভিকটিম একটা সিম ব্যবহার করতো, একটা সিম একটা মোবাইল ব্যবহার করতো। এরা আমাকে একটু এখানে ভুল তথ্য দিয়েছে। পরে যখন আমি বাদী পক্ষের সাথে আরও গভীরভাবে কথা বলি, তখন তাদের তথ্য মতো জানা যায় যে আসলে ভিকটিমের 2টা মোবাইল ছিল। তখন আমার আসামিদের প্রতি আস্তে আস্তে সন্দেহটা বাড়তে থাকে, যে মনে হয় যে কোনো কিছু একটা গাবলা আছে, এরকম আমার কাছে মনে হয়। 7-8 মাস পর একটি গুরুত্বপূর্ণ সিগন্যাল পাওয়া যায়। কমলার একটি মোবাইল ফোন সচল। তখন ওইটার আমি কল লিস্ট আনলাম। কল লিস্ট আনার পরে কল লিস্ট পর্যালোচনা করলাম, প্লাস যে ওই সিমটা কার নামে, কে সেই ব্যক্তি সিম ইউজ করতেছে, সেটা আমি তার রেজিস্ট্রেশন সহ এনআইডি আইডেন্টিফাই করি। তো সেক্ষেত্রে দেখা যায় যে ওই ব্যক্তির বাড়ি নরসিংদী। ওইখানে আমি নিজস্ব সোর্স লাগাই ওই ব্যক্তির আইডেন্টিফাই করি ব্যক্তিটাকে। তো দেখা যায় যে ওই ব্যক্তির নাম হলো জুয়েল রানা। মানে ওই সিমটা জুয়েলের নাম হলেও ওই সিমটা তার ওয়াইফ ব্যবহার করে। তো থেকে জুয়েল রানাকে আমাকে পেতে হবে। জুয়েল রানাকে পেলেই হয়তো জিজ্ঞাসাবাদ করলে আমরা কোনো না কোনো তথ্য পাবো। সচল হওয়া মোবাইলটি জব্দ করতে অভিযানে নামে সিআইডি। তবে গোয়েন্দা তথ্য তাদের নিয়ে যায় রাজধানীর সবুজবাগের নন্দীপাড়ায়। দিনের 2টায় হঠাৎ করে সিভিলের 27 জন লোক আসলো। এরা অনেক ঘোরাঘুরি করলো। ঘোরাঘুরি করে এক পর্যায়ে ওনারা জিজ্ঞাসা করলাম যে ভাই আপনারা ঘুরতেছেন বা সাইনবোর্ডটা দেখতেছেন, ঘটনাটা কি? তখন উনি কইল যে আপনার নাম কি? আনোয়ার। আমি জি। আপনার ওই দোকানে একটা ছেলে কাজ করে, ওই রানা কইরা নাম, চিনেন কি না? আমি কি জি। তো ওনারা একটু দরকার। তখন আমি ওনারা জিজ্ঞাসা করলাম যে কী ব্যাপার? তখন উনি আমার কাগজ দেখাইলো যে এই ঘটনা, একটা মোবাইল উনি ব্যবহার করে, মোবাইলটাতে একটা সমস্যা আছে। তারপরে আমি রানারে ডাক দিলাম। ওয়ার্কশপ কর্মী জুয়েল মিয়া রানা, বাড়ি নরসিংদী জেলায়। বাড়ি বাড়ি গিয়ে পুরনো জিনিসপত্র কেনেন
এমন এক ফেরিওয়ালার কাছ থেকে 300 টাকায় প্রায় অকেজো একটি মোবাইল ফোন সেট কিনেছিলেন রানা। সেটটি তিনি তার স্ত্রীকে ব্যবহার করতে দেন। একই বাসাতে থাকি আর কি। আসার পরে আমার বলছে আমার কাছে একটা মোবাইল আছে। আমি কত? উনি বলছে তুই নিলে 300 টাকা দিস। তো 300 টাকাটা নিছি আর কি। তারপরে আমার ওয়াইফরে দিছি। কোনো কাজ টাজ করার লাগে নাই? না এই ডিসপ্লে আসছিল না আগেতে, এমনি দেওয়া করছি, পরে দিছি আর কি। কয়েকদিন ইউজ করার পরে স্যারেরা আসছে। এখন তদন্তকারীদের সামনে নতুন একটি প্রশ্ন, আরিফ ফোনটি কোথা থেকে পেলেন? ফেরিওয়ালা আরিফের খোঁজে নামে সিআইডি। জানা যায় আরিফ এখন তার গ্রামের বাড়ি নরসিংদীতে। সেখান থেকে ডেকে আনা হয় আরিফকে। আরিফ জানান তিনি ভাঙাড়ির ব্যবসা করেন। রাজধানীর সবুজবাগ এলাকার বিভিন্ন বাসাবাড়ি থেকে পুরনো মালামাল কেনাবেচা করাই তার পেশা। 6-7 মাস আগে বটতলা শাহীবাগ এলাকার একটি বাসা থেকে পুরনো বই খাতা এবং একটি অচল মোবাইল ফোন কিনেছিলেন। সেই ফোনটি পরে পৌঁছেছিল রানার কাছে। বললো যে স্যার আমি একটা বাসা থেকে এই ফোনটা নিয়েছিলাম, অনুমান সে বললো 3-4 মাস আগে নিয়েছিলাম এরকম। আমাদের হুরা সন্দেহ তখন হয়ে গেছে যে তারা মারিয়ে লেছে, তারা যে মারিয়ে লেছে হুরা সন্দেহ হয়ে গেছে যখন মোবাইলে গেছে। এবার মোবাইল সেট বিক্রেতার মুখোমুখি হওয়ার পালা। আরিফকে সঙ্গে নিয়ে সিআইডি বটতলা শাহীবাগের ইতালিয়ান ভিলায় যায়, নিচতলার 1D ফ্ল্যাট, যে বাসা থেকে মোবাইল ফোনটি সংগ্রহ করেছিলেন আরিফ। কিন্তু সেখানে গিয়ে দেখা যায় আরিফ যার কাছ থেকে ফোনটি কিনেছিলেন তিনি আর সেখানে থাকেন না। সিআইডি বাড়ির মালিকের কাছে আগের ভাড়াটিয়ার তথ্য চায়। পরে দেখার পরে দেখলাম যে না আছে ওনার ফর্মটা, পরে ওনার ফর্মটা দিয়ে দিলাম ওনাদের কাছে। ফর্মে লেখা নাম সাইফুল ইসলাম, পিতা আবুল কালাম আজাদ, গ্রাম জয়াগ, থানা সোনাইমুড়ি, জেলা নোয়াখালী। মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য মিলিয়ে সিআইডি নিশ্চিত হয় এই সাইফুল ইসলামই মামলার 2 নম্বর আসামি সাইফুল ইসলাম ওরফে রাজন। তার এটা আমি আরও নিশ্চিত হওয়ার জন্য আশেপাশে যে দোকানগুলো আছে বাসার নিচে যারা মুদি দোকান টাকানো আছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করি যে এই বাসায় কারা ছিল বা কে বা কারা ছিল। এখান থেকে মোটামুটি আমি অনেকগুলো নির্ভরযোগ্য তথ্য পাই যে রাজনই এখানে ছিল। রাজন আবার একটা দোকান থেকে বাকি খেয়েছিল, ওই বাকির খাতার আমি আবার নাম্বারটা কালেক্ট করি, বাকি যে ছিল যে মহিলা ওনার সাথে কথা বলি, দেখি যে ওই যে নাম্বারটা লেখা আছে রাজনের সেই নাম্বার এবং আমার যে আসামির নাম্বার তখন ম্যাচ করে, তখন আমি শিওর হই যে রাজনই এখানে এই বাসায় ছিল। তদন্তে এটি হয়ে ওঠে একটি গুরুত্বপূর্ণ সূত্র। ভিকটিম আছে কিনা তখন আমার এটা পুরো সন্দেহ হয়। বাড়িওয়ালি আরও জানান বিদেশে চলে যাওয়ার কথা বলে বাসা ছেড়েছেন রাজন। ভদ্রলোকের আমি যতটুকু শুনছি রিক্সার গ্যারেজ ছিল, এখানে রিক্সার গ্যারেজ ছিল, আমি যতটুকু শুনছি আর কি, এতটুকুই জানি। যাওয়ার সময় বলছে যে বাহিরে চলে যাবে, এই জন্য বাসা চেঞ্জ করে ফেলতেছে। অন্য আসামিরা বাড়িতে থাকলেও এতদিন রাজন দেশেই আত্মগোপনে ছিলেন। তাহলে কি এবার দেশ ছেড়েছেন তিনি? তদন্তকারী কর্মকর্তা মোবাইল ফোন জব্দের বিষয়টি আদালতকে অবহিত করেন এবং মামলাটিকে কোর্ট রেজিস্ট্রার সিআর মামলা থেকে নিয়মিত জেনারেল রেজিস্ট্রার জিআর মামলায় রূপান্তরের আবেদন করেন। সিআর মামলায় আসামিকে গ্রেফতার ও রিমান্ডে নেওয়ার সুযোগ নেই, এমনটাই তদন্ত কর্মকর্তার আবেদনের যুক্তি। তদন্তকারী কর্মকর্তা তো বারবার বলতেছে যে যদি আমি টিট ফর এফআইআর হিসেবে না দেয়, আসামিকে আমি যদি রিমান্ডে না নিতে পারি, মামলাটা যদি জিআর না হয়, তাহলে বা আমি উদ্ঘাটন করতে পারবো না। কিন্তু আদালত এ পর্যায়ে মামলা জিআরে রূপান্তর না করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং তা তামিলের জন্য থানা পুলিশকে নির্দেশ দেন। থানা পুলিশ সাগরকে গ্রেফতার করে। সিআইডি সাগরকে জেল গেটে জিজ্ঞাসাবাদের সুযোগ পায়। জেল গেটে জিজ্ঞাসাবাদ করে তো আসামির কাছ থেকে কোনো রিকভারি নাই, কোনো উদ্ধারও নাই, কোনো কিছুই পাই নাই। এদিকে হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হয়ে আসেন সাগর, আবার ফিরে যান স্বাভাবিক জীবনে। জেল থেকে আসলো, তাহলে তো মামলা নিষ্পত্তি, সন্দেহ মানুষের না আসারই কথা। আর তার মধ্যে বিন্দু মাত্র এটা মানে সে তার কোনো আতঙ্ক ছিল। এখানে আসি দাবা খেলতো,
ওই পাশে আমার সঙ্গে বসে খেলতো, এখানে টুল দিয়ে খেলতো অন্য লোকের সঙ্গে। হ্যাঁ স্বাভাবিক, একটা মার্ডার লোক কি এভাবে স্বাভাবিকভাবে চলা সম্ভব না।